আসসালামু আলাইকুম। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নতুন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তোমরা বই, খাতা এবং ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো যাতে আমার সাথে, সাথে অঙ্কটি প্র্যাকটিস করতে পারো যাতে তোমাদের এই বিষয়ে আর কোনো সমস্যা না থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি প্রতিনিয়ত চ্যাপ্টার ওয়াইজ সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করে তোমাদেরকে ভিডিও উপহার দিচ্ছি। তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল তারিকুল সায়েন্স কেয়ার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো শেয়ার করবে এবং কমেন্ট, লাইক, শেয়ার করবে যাতে আমি এই নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন দেখিয়ে নিব, তারপরে ক্লাসটি শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দুটি তারের ব্যাস যথাক্রমে 2 মিলিমিটার এবং 4 মিলিমিটার, অর্থাৎ এখানে দুটি তার ব্যবহার করা হয়েছে, দুইটা তারের ব্যাস দেওয়া আছে। তার দুটিকে একই বল দ্বারা টানলে, অর্থাৎ তার দুটির নিচের দিকে যদি একই বল দ্বারা বা একই বল দ্বারা টানা হয় তাহলে প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টির 3 গুণ হয়। অর্থাৎ প্রথমটির যা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টির 3 গুণ হয়। এর অর্থ হচ্ছে দ্বিতীয়টির যা প্রসারণ হবে প্রথমটির প্রসারণ হবে তার 3 গুণ। প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টির 3 গুণ হয়। অর্থাৎ এখানে আমরা প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ যদি L1 ধরি এবং দ্বিতীয়টির প্রসারণ যদি L2 ধরি তাহলে L1 হবে কত? 3L2। দ্বিতীয়টির 3 গুণ হয়। প্রথম তারের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা দেওয়া আছে নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে উদ্দীপক। ক নম্বর হচ্ছে হুকের সূত্রটি বিবৃতি করো। খ নম্বর পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করো। আর ঘ উদ্দীপক রিলেটেড আমরা তখন আলোচনা করে সমাধান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা শুরু করতে যাচ্ছি হুকের সূত্র কাকে বলে। আমরা এর মধ্যে ক্লাস টপিকস ওয়াইজ যে আলোচনা করেছিলাম তার ভিতরে বলেছিলাম যে হুকের সূত্র কাকে বলে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। এইটা হচ্ছে হুকের সূত্র। অর্থাৎ পীড়ন যতটুকু হবে বিকৃতি হবে তার সমানুপাতিক। পদার্থের প্লাজমা অবস্থা ব্যাখ্যা করো। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তাহলে তোমাকে পদার্থের প্লাজমা অবস্থা বলতে কি বোঝায় এবং এই সম্পর্কে কিছু কথা তোমাকে বলতে হবে। তাহলে আমরা প্রথমে এভাবে শুরু করতে পারি, পদার্থের প্লাজমা অবস্থাটা কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা। উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাসকে প্লাজমা অবস্থা বলা হয়। অর্থাৎ আমরা জানি যে পরমাণু সাধারণত কি নিরপেক্ষ অবস্থা থাকে, ইলেকট্রন প্রোটন সমান থাকে। কোনো অবস্থাতেই যদি ওই ইলেকট্রনটা একটা অপসারণ করে ফেলা যায়, অর্থাৎ ওখান থেকে সরিয়ে ফেলা যায়, তাহলে সেটি কিন্তু আয়নিত অবস্থায় চলে যাবে। এই উচ্চ তাপমাত্রা, এই ঘটনাটা ঘটাতে হলে উচ্চ তাপমাত্রা লাগবে, সেটা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। সাধারণত সূর্যের পৃষ্ঠের যে এখানে উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস আকারে থাকে। তাহলে উচ্চ তাপমাত্রায় যদি কোনো পদার্থকে এখান থেকে ইলেকট্রন অপসারণ করে করা যায় তাহলে সেটা প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। আমরা বাসা বাড়িতে যে ব্যবহার করে যে টিউবলাইটের ভিতরে, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় সেটা আয়নিত প্লাজমা অবস্থা, অথবা যখন বিদ্যুৎ চমকায় সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। এইটুকু বললে হবে। গ নম্বর বলছে প্রথম তারের দৈর্ঘ্য 10% বাড়াতে প্রযুক্ত পীড়নের মান নির্ণয় করো। এই হচ্ছে আমাদের প্রযুক্ত পীড়ন। পীড়নের ক্ষেত্রে আমরা কি জানি, যে আমরা জানি এটা হচ্ছে 1 এর গ, ইয়ং এর গুণাঙ্ক আমরা এটা দিয়ে লিখি, ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু ইয়ং এর গুণাঙ্ক, এই যে আমাদের যেটা দেওয়া আছে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি। এটা হচ্ছে মূলত সূত্র। এখন এখান থেকে আমরা লিখতে পারি কি, দেখো, পীড়ন সমান y গুণ হচ্ছে বিকৃতি। ঠিক আছে। এখন বিকৃতি মানে কি? y ইজ ইনটু বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য, এই হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, এই হচ্ছে আদি দৈর্ঘ্য। এইটুকু আমাদের লাগবে। যে এখানে আমরা সাইড নোট দিই, এখানে কি কি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য L ধরে নিলাম। আদি দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্যের কথা বলা নাই, ক্যাপিটাল L ধরে নিলাম। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি, প্রশ্নে বলা আছে দেখো যে 10% বৃদ্ধি করতে হলে, তার মানে কি L এর 10%।
এটা সমান আমরা কি লিখতে পারি, এল গুণ কত 10 ভাগ 100%, এটা লিখতে হবে কত 0.1 এল। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইটুকু। আর পীড়ন ইজ ইকুয়াল টু হোয়াট, পীড়ন সমান হচ্ছে হোয়াট। তাহলে আমরা এখানে মানগুলো বসাতে পারি। স্থিতিস্থাপক গুণাঙ্ক দেওয়া আছে কত, স্থিতিস্থাপক গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে মান বসাও 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ইন্টু স্মল এল, দৈর্ঘ্য বৃদ্ধি সমান কত 0.1 এল, আর ক্যাপিটাল এল। তাহলে এইটা গুণ করলে পাওয়া যাবে কত, দেখো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখি। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 গুণ 0.12, তাহলে আমরা পাবো 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 10। ঠিক আছে, পীড়নের ক্ষেত্রফল, পীড়ন মানে এক ধরনের চাপ, নিউটন পার মিটার স্কয়ার। এই হচ্ছে পীড়নের মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কি বললাম, ইয়ংয়ের গুণাঙ্ক জানি, ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কত পীড়ন বাই বিকৃতি। এখান থেকে পীড়নের মান আমরা বের করলাম। দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের 10%, তার মানে 0.1 এল। এই হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এবার ঘ নম্বর প্রশ্নে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার এখানে কি বলা আছে দেখো, যে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। এই প্রশ্নের উত্তর আমাকে আগে জানতে হবে। তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে, যে তারের প্রথম তারের ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, এখন দ্বিতীয় তারের ইয়াংয়ের গুণাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। যে তারের ইয়াংয়ের গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, সে তারটা সবচেয়ে স্থিতিশীল বেশি। এটা হচ্ছে মূলত জ্ঞানমূলক আমার জানার জন্য। তাহলে এখানে যে কাজটা করতে হবে, একের ঘ, এখন এই দুইটা তারের ভিতরে গুণাঙ্ক নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা সূত্র যেটা ব্যবহার করতে পারি, যে আমরা মূলত, আমি একটু আগে কিভাবে সূত্রটা আসছে, আমরা শর্টকাট কিভাবে ব্যবহার করতে পারি সেটুকু একটু দেখানোর চেষ্টা করব। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে দুটি তারের ব্যাস দেওয়া আছে, 2 মিলিমিটার এবং 4 মিলিমিটার। এটা একটা ফ্যাক্টর। এখন আমরা জানি কি, দেখো পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক। y ইজ ইকুয়াল টু, আমি একটু নোট দেখাচ্ছি, আগে সাইড নোট দেখাচ্ছি বা রাফ দেখাচ্ছি, পীড়ন ভাগ হচ্ছে বিকৃতি। তাহলে পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি, f বাই a, আর বিকৃতি মানে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে ইনটু ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে এটা লেখা যায় কত, f ক্যাপিটাল এল a এল। এইটা মূলত y এর একটা রূপ, স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়। এখন এখানে যেহেতু ব্যাস দেয়া আছে, এই a মানে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা লিখতে পারি কি, দেখো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল f l থাকলো, a মানে কি পাই আর স্কয়ার, a মানে কি পাই আর স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। কিন্তু আমরা এখানে কি ব্যবহার করব, যেহেতু ব্যাস দেয়া আছে, তাহলে আমরা লিখতে পারি পাই আর মানে কত d/2 তার হোল স্কয়ার ইনটু l। এটা হচ্ছে মূলত সূত্র। আর ওখানে আরেকটা কথা বলছে, একই বল দ্বারা টানলে প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টির দৈর্ঘ্য প্রসারণ সমান, অর্থাৎ এখানে তারের দৈর্ঘ্য এক, এই কথাই ইঙ্গিত করা হয়েছে। সেক্ষেত্রে একই বল প্রয়োগ করা আর একই দৈর্ঘ্য, সেটা আমাদের মুখ্যত কাজে লাগছে না। এবং এখানে প্রথম তারের ক্ষেত্রে এইটা হচ্ছে মূলত সূত্র। প্রথম তারের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কত, এখানে d1, এখানে কত l1, f আর l দুইটার মানই সমান, অর্থাৎ একই বল প্রয়োগ করা হচ্ছে, একই দৈর্ঘ্য হচ্ছে, সেক্ষেত্রে এই দুটোকে কাজে লাগছে। তাহলে y2 আমরা সমান লিখতে পারি কি, দেখো তো এটা যদি y1 ধরি, তাহলে y2 সমান আমরা লিখতে পারি কত fl পাই d2 বাই কত 2 তার হোল স্কয়ার ইনটু কত l2। এখন এই যেহেতু আমাকে y2 এর মান নির্ণয় করতে হবে, এটা কেটে যায়, দেখো এখন এইটাকে আমরা যদি 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ আমরা ভাগ করে পাই y1 ভাগ y2, তাহলে y1 ভাগ কত y2 যদি আমি লিখি, সেক্ষেত্রে সমীকরণটা আসে কত
এফএল এফএল কেটে দিলাম, এটা কেটে দিলাম, সমস্যা নয়। যেহেতু এবার আর সেক্ষেত্রে আমরা পেতে পারি কি, দেখো যে 1/1 কত পাই d1/2 হোল স্কয়ার, তারপরে কত L1। আচ্ছা আমরা এখানে লিখলাম, তাদের আমরা পরে কাটছি, এখান থেকে না কাটে এখানে লেখা যায় কত FL ভাগ পাই d2/2 তার হোল স্কয়ার ইন্টু কত L2। এখন এই হচ্ছে মূলত রূপ। এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো তো লিখতে পারি FL ভাগ পাই d1/2 তার হোল স্কয়ার L1 ইন্টু এইটা যদি উল্টায় যায় পাই d2/2 তার হোল স্কয়ার ইন্টু কত L2, নিচে হবে কত FL। তাহলে এই FL কেটে যাবে, পাই কেটে যাবে। তাহলে আমার মূলত সূত্র থাকবে কত, যে এবার দেখো A2 আমরা কেটে ফেলতে পারি, তাহলে লেখা যায় কত, উপরে থাকবে d2 স্কয়ার, নিচে থাকবে d2 স্কয়ার, আর নিচে হবে কত d1 স্কয়ার, উপরে থাকবে কত L2, নিচে থাকবে কত L1। এটাকেও আমরা আরো সংক্ষিপ্ত করতে পারি, যে d2 ভাগ d1 হোল স্কয়ার আকারে লিখতে পারি ইন্টু L2 ভাগ L1 এর আকারে লিখতে পারি। এটা কিসের মান, y1 ভাগ y2। এই শর্ট ফর্মটুকু আমরা ব্যবহার করবো, এত কিছু আমার দেখানোর দরকার নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা শুধু জাস্ট ওই সমীকরণটুকুই ব্যবহার করবে। এখান থেকে সমীকরণটুকু যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা শুধু এইটুকু মান ব্যবহার করব, এইটা অর্থাৎ ব্যাসার্ধ বা ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে এই সূত্র আমরা ব্যবহার করলে সেখান থেকে অ্যান্সার পেয়ে দেবো। y1/y2 সমান কত d2 ভাগ d1 হোল স্কয়ার L2 ভাগ L1, আমরা এটাই ব্যবহার করব। এখন এই সমীকরণের জন্য কি কি মান লাগবে, যেহেতু এখানে দৈর্ঘ্য এটা ওটা সবকিছু সমান ধরে নিয়ে আছে, তাহলে আমরা এখানে কি কি লাগবে, d1 সমান কত 2 মিলিমিটার। এইটাকে তোমাকে একটু কষ্ট করে মিটারে করে নিতে হবে। মিলিমিটার থেকে মিটারে যদি কেটে 1000 দ্বারা ভাগ করতে হবে, 2 × 10⁻³ কত -3 মিটার। d2 এর মান কত 4 মিলিমিটার, সমান হচ্ছে কত 4 × 10⁻³ মিটার। d1 d2 এর মান পেয়ে গেলাম। L1 এর মান কত, L1 এর মান আমরা প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ L1 ধরলাম, প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ কত L1 ধরলাম। আচ্ছা, প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ, এখানে যেহেতু দৈর্ঘ্য প্রসারণের কথা লেখা আছে, আমরা সেভাবে লিখি প্রসারণ সমান কত L1। এবার দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ হবে কত, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ হবে কত, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ সমান কত 3 কত L1। অর্থাৎ এখানে কি বলা আছে, যে প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টির 3 গুণ হয়, অর্থাৎ L1 সমান কত 3, L1 সমান কত, আচ্ছা আমরা লিখতে পারি, আচ্ছা এটা আমরা লিখতে পারি L2, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ সমান L2 ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ L1 সমান কত 3L2। ঠিক আছে, যেহেতু বলা আছে যে আমরা এটা লিখলাম প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণ L1, দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রসারণ কত L2, অতএব L1 সমান কত 3L2। যে প্রথমটির দৈর্ঘ্য প্রসারণ দ্বিতীয়টির 3 গুণ হয়, অর্থাৎ দ্বিতীয়টির যা দৈর্ঘ্য প্রসারণ হবে তার 3 গুণ হবে। এক্ষেত্রে আমরা মান নির্ণয় করব কত, y1 এর মান আমাদের দেয়া আছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, আর y2 ইজ ইকুয়াল টু হোয়াট। এইটা মান বের করার পরে যে তারের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান বেশি হবে, সেই তারটাই বেশি স্থিতিস্থাপক হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ওই ফর্মুলাটা লিখবো, যে আমরা জানি y1 ভাগ y2 সমান কত d2 ভাগ d1 তার হোল স্কয়ার ইন্টু কত হবে L2 ভাগ কত
ভাগ L1, ঠিক আছে। D2 ভাগ D1 সমান L2 ভাগ L1। এখন D2 এর মান কত দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, D2 এর মান আছে 4 × 10⁻³ আর এর মান হচ্ছে কত 2 × 10⁻³ টোটাল হোল স্কয়ার ইনটু L2 এর মান কত, L2 এর মান L2 এর মান L2 হলো আচ্ছা, আর L1 এর মান হবে কত 3L2, ঠিক আছে। L1 এর মান হবে 3L2। সেক্ষেত্রে আমরা L2 L2 কেটে দিতে পারি। এবার ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখো, যে এটার মান আসবে হচ্ছে 4 × 10⁻³ 2 × 10⁻³। এখানে উপরে হবে কত 4 আর নিচে হবে কত 3, তাহলে এইটা হবে কত y1 ভাগ কত y2, ঠিক আছে। মান নির্ণয় করতে হবে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো এখানে আমার মান নির্ণয় করতে হবে হচ্ছে y2 এর, তাহলে আমরা y2 সমান লিখতে পারি কত দেখো তো 3y1 ভাগ কত 4 দেখা যায়। এবার মান বসাই দাও, 3 × 2 × 10⁻11 আর নিচে হবে কত 4, ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কত দেখো 1.58 × 10⁻11, এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এবার y2 এর মান পেলাম কত এত, যেহেতু y1 গ্রেটার দেন কত y2, অতএব প্রথম তারটি স্থিতিস্থাপক বেশি, অতএব প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন তারটি বেশি স্থিতিস্থাপক, আমি বলেছিলাম কি যে তারের ইয়াংয়ের গুণাঙ্ক বেশি হবে সেই তারটা বেশি স্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যেহেতু এখানে y1 এর মান ছিল 2 × 10⁻11, কিন্তু এখানে মান আসছে y2 এর মান আছে 1.58 × 10⁻11, এজন্য এই তারটি বেশি স্থিতিস্থাপক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে এরকম আরও কোনো একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমার এখানে সাথে সাথে নোটিফিকেশন যায় এবং এই ধরনের অনেক সৃজনশীল প্রশ্ন তুমি পেতে পারো, এবং তোমার প্র্যাকটিস যাতে বেশি হয় সেটা চেষ্টা করতে পারো, যাতে তোমার আগামী দিনের পথ চলা আরও সহজ হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।